আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সংখ্যা কনিষ্ঠ লাভ করে। পরবর্তীতে আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেন। আজকের এই সরকার 3 বছর পূরণ করে 4 বছরে পদার্পণ করেছে। আজকে আমাদের এই স্টুডিওতে 3 বছর পূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠান উন্নয়নের অগ্রগামী। আজকে আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন আমার ডান পাশে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের মাননীয় প্রশাসক জনাব এম এ সালাম। তারপরে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর ফশিউল আলম, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন ডিন বাণিজ্য অনুষদ। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রামের আর কৃতি সন্তান, যিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী পরিষদের সদস্য। আমরা আলোচনা যাওয়ার আগে প্রথমে আমি 1952-এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি স্মরণ করে আমরা মূল আলোচনায় যাচ্ছি। প্রথমে আমি আমাদের শ্রদ্ধেয় সালাম ভাইকে বলবো যে আপনি অনেক দিন থেকে রাজনীতিকের সাথে জড়িত। আপনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের বর্তমান সরকার 3 বছরে কি উন্নয়ন করেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বর্তমান সরকার 2009 সালের 6 ডিসেম্বর সরকার গঠনের মধ্য দিয়ে 3 বছর অতিক্রম করেছে। এরই মধ্যে সরকারের সফলতা অনেক, বিস্তারিত বলার হয়তো সময়ের অভাবে সুযোগ হবে না। আমি সংক্ষেপে বলতে গেলে কৃষিক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এবং জ্বালানি ও বিদ্যুতের ক্ষেত্রে, অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনেক সফলতা রয়েছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে সরকার গঠন করার পরে প্রথমেই যে কীটনাশক এবং সারের দাম প্রায় অর্ধেক করে দিয়েছিল এবং তার এই ধারাবাহিকতা এখনো পর্যন্ত অব্যাহত আছে, যে কারণেই কৃষিতে উৎপাদন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি এবং যে কারণে আজকে এখানে খাদ্যের অভাব হচ্ছে না। এটা বর্তমান সরকারের একটা বড় সফলতা। এবং শিক্ষাক্ষেত্রে দেখেন 3 কোটি শিক্ষার্থীকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জানুয়ারির 1 তারিখে অর্থাৎ পহেলা জানুয়ারি বই সরবরাহ করা বিনামূল্যে, এটা বর্তমান সরকারের একটা বিরাট সফলতা। এই ধরনের নজির বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো কোনো দেখি নাই। এটা এই সরকারের সফলতা। আপনার এই যেই অবস্থার মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা ছিল, এই সরকার যখন গঠিত হয় তখন যে অবস্থা বিদ্যুতের ক্ষেত্রে ছিল, এটা নজিরবিহীন। সেই অবস্থা থেকে আজকে বিদ্যুৎ এর অবস্থা অনেক উন্নতি হয়েছে। প্রায় 2006 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ উৎপাদন করে এখন 5000 মেগাওয়াট বিদ্যুৎ বর্তমান উৎপাদিত হচ্ছে। 34টি কেন্দ্র থেকে নতুন করে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যেটা কল্পনার চেয়েও বাইরে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা এবং তার যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে এবং নানামুখী পদক্ষেপ নিয়ে উনি এই খাতটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে এই কাজগুলি তিনি করেছেন, যে কারণে আজকে আমরা অনেক ভালো আছি। লোডশেডিং আগের মতোই এখন নাই। যদি আগের সরকারগুলি যদি এই ব্যবস্থা করে রাখতো যে অন্তত কিছু কিছু বিদ্যুৎ উৎপাদন করলে হয়তো প্রথমেই মানুষ যে কষ্টটা পেয়েছে সেটা পেত না। কিন্তু আগের সরকার অর্থাৎ 2001 সালে বিএনপি সরকার, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে নেয়, যে কারণে এই সমস্যাগুলি হয়েছে। অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে আজকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ পর্যন্ত যেভাবে মানুষ যে তাদের তথ্য অধিকার যেভাবে পেয়েছে, ডিজিটাল বাংলাদেশ ঘোষণা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখেনি মাননীয় প্রধানমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশের কথা উনি বাস্তব রূপ দিয়েছেন। ইউনিয়ন পরিষদের খবর আজকে ইচ্ছা করলে মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে বসে পেতে পারেন। যে কোনো লোক তার নিজের এলাকার যে কোনো তথ্য পাওয়ার অধিকার রাখে, সেই আইনটিও এই সরকার করেছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই জবাব তথ্য 12টি চ্যানেল নতুন করে পারমিশন দিয়েছে। এটা কম কথা নয়। এইভাবে সংবাদপত্রের স্বাধীনতা বলেন, ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতার কথা বলেন এবং আন্তর্জাতিকভাবে এই যে সাউথ পুরস্কার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নারী এবং শিশু অধিকারের জন্য,
এইভাবে বহুমুখী পদক্ষেপ যেগুলি এই সরকার 3 বছরের মধ্যে নিয়েছে এবং সফলতা দেখিয়েছে জনগণের মধ্যে, এটা কল্পনার অতীত। এটা অতীতের কোনো সরকারের সময় আমরা এইভাবে দেখি নাই। এটা বর্তমান সরকারের উন্নয়নের অগ্রগতির একটা মানে আমি মনে করি এটা ব্যাপক সফলতা। ঠিক আছে, আমি আপনার কাছে আবার আসবো। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আপনি শিক্ষাখাতে জড়িত আছেন, তো শিক্ষার ক্ষেত্রে যে আমাদের বর্তমান সরকার কেমন অগ্রগতি করেছে বলে মনে করছেন? ধন্যবাদ জনাব আমির আজম চৌধুরী সাহেব। আসলে শিক্ষা এটা একটা জাতির চালিকা শক্তি বা চাবিকাঠি। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার একটি দীর্ঘ অতীত ইতিহাস রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার 40তম বর্ষ সমাপ্ত হয়েছে ইতিমধ্যে। আমরা ইতিপূর্বে যে শিক্ষা কার্যক্রম বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে পরিচালিত হয়েছে তার মূল্যায়ন করলে দেখি যে তুলনামূলকভাবে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের একটি উপেক্ষিত খাত ছিল। 2008 সালে নির্বাচন পূর্বকালীন সময়ে আওয়ামী লীগের যে ইশতেহার, নির্বাচনী ইশতেহার, সেখানে মানব সম্পদ উন্নয়ন অংশে আওয়ামী লীগের একটি ঘোষণা ছিল যে শিক্ষাক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আওয়ামী লীগ গ্রহণ করবে। শিক্ষাক্ষেত্রে সরকারের ভূমিকা অতীব প্রশংসনীয়। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এখন আমিন ভাইকে বলবো যে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, ধরতে গেলে আপনারা নীতি নির্ধারক। নির্বাচনের আগে আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা এই 3 বছরে কতটুকু সফলতা হয়েছে বলে আপনার মনে হয়? আজম ভাই, আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আপনার নিশ্চয় মনে আছে আমাদের সরকার ক্ষমতাসীন হওয়ার আগেই জাতির উদ্দেশ্যে একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন। সেখানে আমাদের মূল লক্ষ্য ছিল যে কোনোভাবেই বাংলার মানুষকে খাওয়ানো এবং খাদ্য যে অভাব ছিল সেটাকে পূরণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আমাদের প্রতিশ্রুতির কতটুকু পালন করেছি তা আগামী 5 বছর পরে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে বর্তমান সরকার গত 3 বছরে আমাদের যে অর্জন, সে অর্জনের প্রতি আমি পুরোপুরি সন্তুষ্ট। আপনি খেয়াল করলে লক্ষ্য করবেন, দেখবেন যে আমরা বলেছিলাম যে আমরা খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখব। আজকে ডেফিনেটলি আপনারা সবাই একমত হবেন আমার সাথে। আমাদের সরকার ক্ষমতায় আসার আগে একজন রিক্সাওয়ালার যে ইনকাম ছিল মাসে ডেলি 1 থেকে 150 টাকা, সেই রিক্সাওয়ালা এখন ডেলি ইনকাম করে কমপক্ষে 4 থেকে 500 টাকা। যে দিনমজুর আগে সারাদিন কাজ করে 100 থেকে 150 টাকা পেতেন, তাকে এখন 300 টাকার নিচে বাংলাদেশের কোনো গ্রামেও কোনো দিনমজুর পাওয়া যাচ্ছে না। আমরা ক্ষমতা যখন আসি তখন চালের দাম ছিল 40 টাকা, আর আজকে বাংলাদেশের যে কোনো বাজারে মোটা চালের দাম সর্বোচ্চ 30 টাকা, 25 থেকে 30-এর মধ্যে। তো আমাদের উন্নয়ন যে আমরা কীভাবে করছি এই সূচকগুলো দেখলেই আমাদের কাছে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না যে আমরা কিভাবে আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এটা গেল একটা। সালাম ভাই বলেছেন যে আমরা নির্বাচনের কমিটমেন্ট অনুযায়ী কৃষিতে ভর্তুকি এবং সারের দাম অর্ধেক না, আসলে সারের দাম কমিয়ে দেওয়া হয়েছিল 1/3। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে যে সার ছিল 90 টাকা, আমরা 6 তারিখ মন্ত্রিসভা গঠন করলাম জানুয়ারির, 9 তারিখের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সারের দাম কমিয়ে নিয়ে এসে করা হলো 27 টাকা। এটা 3 ভাগের 1 ভাগেরও বেশি আমরা দাম কমিয়েছিলাম, যার ফলে আমরা যখন ক্ষমতা গ্রহণ করি তখন বাংলাদেশ ছিল প্রচুর খাদ্য ঘাটতি। আর আমরা 3 বছরের মধ্যে অলরেডি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে আমাদের খাদ্য নিরাপত্তা আমরা মজুত করতে সমর্থ হয়েছি। আমাদের আরেকটি নির্বাচনী ইশতেহার ছিল যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব। যেই ইশতেহারের উপর নির্ভর করে বাংলাদেশের তরুণ সমাজ ব্যাপকভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আমরা ক্ষমতায় এসেই অনেক ধরনের প্রেশার উপেক্ষা করে শুধু যুদ্ধ অপরাধীদের বিচারকে স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখিনি, ইতিমধ্যেই বাংলাদেশের যারা শীর্ষ যুদ্ধ অপরাধী ছিল তারা গ্রেফতার হয়েছে, তাদের বিচারের দাবি চলছে। আমি একটা জিনিস ভেবে পাই না, যুদ্ধ অপরাধীদের বিচার যখন দ্রুত গতিতে এগিয়ে চলছে,
ইতিমধ্যে আমাদের আইনমন্ত্রী বলেছেন প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল গঠন করে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শেষ করব। তখন বাংলাদেশের ধর্মের ধ্বজাধারী কিছু ব্যক্তি এদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য ক্রমাগত একটি অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যে স্বাধীনতার 40 বছর পরে আবার যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলে জাতিকে বিভক্ত করা কেন? আমার হাসি পায়। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, পৃথিবীর কোন আইনে লেখা আছে যে একটি অপরাধ করার পরে 40 বছর পার হয়ে গেলে তাদের বিচার করা যাবে না? আসলে এমন কোনো আইন পৃথিবীর কোনো দেশে নেই। কম্বোডিয়া, ভিয়েতনাম, জার্মানিতে এখনো যুদ্ধ অপরাধীদের বিচার চলছে। এটা হচ্ছে গেল পার্থিব দিক। আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইসলামের কথা বলে মানুষকে তারা বিভ্রান্ত করছেন, সে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা মুসলমান, আমাদের ধর্মীয় বিশ্বাসটা কি? আমাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে পৃথিবীতে আমাদের মৃত্যুর পরে পরকালে হাসরের ময়দান আমাদের বিচার হবে। হাসরের ময়দান কবে আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না। হাসরের ময়দান কবে আসবে আমাদের প্রিয় নবী আকায়ে তাজদার হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করেছেন। তবে এটা আমরা এক কথায় বলতে পারি, অনন্তকাল পরে হাসরের ময়দানে আমাদেরকে আবার জাগরিত করা হবে, সেখানে আমাদের পাপ পুণ্যের বিচার হবে। তো যারা ধর্মের কথা বলে 40 বছর পর কেন যুদ্ধ অপরাধীদের বিচার হবে, যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলে কেন জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন, একজন মানুষের মৃত্যুর অনন্তকাল পরে যদি আল্লাহ তার পাপ পুণ্যের বিচার করতে পারে, তাহলে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার 40 বছর পর যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে না, এটা কোনো যুক্তি হতে পারে না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের যখন কথা হয় তখন কিছু লোক আপনি দেখবেন টেলিভিশন টক শোতে গিয়ে বলে, হা রাজাকার আব্দুল আলিম হাঁটতে পারে না, আওয়ামী লীগ কত নির্মম, তার বিচার করছে। গোলাম আজম অসুস্থ, লাঠিতে ভর দিয়ে হাঁটে, তার বিচার করছে, কত খারাপ আওয়ামী লীগ। যারা এই কথা বলে টক শোতে, তাদের কাছে আমার বিনয়ের সাথে একটি প্রশ্ন, 71 সালের মুক্তিযুদ্ধে আমার তুত্তর বুড়ি মায়ের বুক থেকে আমার 14 বছরের কিশোরী বোনকে যখন কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তাদের মধ্যে কি এই মানবিকতা বোধ ছিল না? তাদের কাছে আমার একটি প্রশ্ন, যে 71 সালে অনেকে বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী হচ্ছে কিনা, তখন আমার হাসি পায়। বলতে ইচ্ছা করে, 71 সালে যখন আমার মা বোনদের ধর্ষণ করা হয়েছিল, আমার ভাই মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমার বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে ব্যানার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল, তখন কি কোনো আন্তর্জাতিক আইন তারা মেনে চলেছিলেন? আরেকটি বিষয় বলে আমি এই বিষয়ে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে যে বিদ্যুৎ। এটা সালাম ভাই বলেছেন, আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। 2021 সালে বাংলাদেশকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে বাংলাদেশের কোনো শিক্ষিত যুবককে বেকার থাকতে হবে না, যেখানে বাংলাদেশের কোনো কন্যা দায়গ্রস্ত পিতামাতাকে দুঃসহ রাত্রি যাপন করার জন্য সারাক্ষণ চিন্তিত থাকতে হবে না। ঠিক এমনই এক বাংলাদেশ করার জন্য আমাদের প্রধান শর্ত ছিল ডিজিটাল বাংলাদেশ। আমরা যে ডিজিটাল বাংলাদেশটা, আমি সালাম ভাইয়ের ভাষায় শুধু একটু যোগ করতে চাই, যে স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। আজকে দেখেন, প্রাইমারি বৃত্তি পরীক্ষা, জুনিয়র বৃত্তি পরীক্ষা, কোনো একটা চাকরির পরীক্ষা, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, যখনই গ্রামের কোনো একজন ছাত্র সেই পরীক্ষাগুলোতে অবতীর্ণ হতে চান, তখন কিন্তু তাকে ভর্তি ফর্ম আনার জন্য অথবা পরীক্ষার রেজাল্ট আনার জন্য বোর্ডে দৌড়াতে হচ্ছে না। সে ঘরে বসে টেলিফোনে জাস্ট অনলাইনে ঢুকে, অনলাইনে ঢুকে তার সমস্ত রেজাল্ট পেয়ে যাচ্ছে। আপনার নিশ্চয় মনে আছে, আমাদের চট্টগ্রামের অধিকাংশ মানুষ মধ্যপ্রাচ্যে থাকে। আমাদের স্বজনরা কখন মধ্যপ্রাচ্য থেকে তার মা বাবার উদ্দেশ্যে, প্রিয়তমা স্ত্রীর উদ্দেশ্যে কথা বলবেন, চিঠি পাঠাবেন, চাতক পাখির মতো স্বজনরা অপেক্ষা করতেন কখন চিঠি আসবে, কখন রেকর্ডার আসবে। আজকে সেই মা বাবারা, সেই স্বজনরা ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টারে গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার স্বজনদের সাথে একে আরেকজনের চেহারা দেখে কথা বলছে। এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আমরা বিশ্বাস করি আগামী 2 বছর যদি আমরা আমাদের মেয়াদ পূর্ণ করে ঠিকভাবে কাজ করতে পারি, তাহলে আমরা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলাম সেই ইশতেহার আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন। ধন্যবাদ অমিন ভাই আপনাকে। আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আমি আমাদের চট্টগ্রামের জেলা পরিষদের প্রশাসক হিসেবে আপনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন সংক্ষেপে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আমাদেরকে সারা বাংলাদেশের 61টি জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়ে জনগণের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে
পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে এটা করা হয়েছে। কারণ আজকে প্রতিটি ক্ষেত্রে সরকার যখন মানুষের কল্যাণকে সামনে রেখে তার পদক্ষেপগুলি নিচ্ছে, সেই ক্ষেত্রে যে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন ইউনিয়ন পরিষদের পরে উপজেলা পরিষদের নির্বাচন করেছে, স্থানীয় সরকারের সর্বোচ্চ ধাপ হচ্ছে জেলা পরিষদ, সেটা তিনি করেছেন এবং আগামীতে এর কার্যক্রম আরও ত্বরান্বিত করবেন। চট্টগ্রাম জেলা পরিষদের এই যে শুধু নয়, সারা বাংলাদেশেরই বলবো, 1885 সালেই সংস্থাটির গোড়াপত্তন, কখনো জেলা বোর্ড, কখনো জেলা কাউন্সিল, কখনো ডিস্ট্রিক্ট বোর্ড, কখনো জেলা পরিষদ, এই নামে এই সংস্থাটি পরিচালিত হয়ে এসেছে। তো এর লক্ষ্যকে সামনে রেখে এর যে উদ্দেশ্য বর্তমান সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। অচিরেই আমরা এর সুফল মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারবো, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ সালাম ভাই, আপনাকে। আমাদের সময় কম, আমি আপনাদের আলোচক বিন্দুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা আলোচনার থেকে এটুকু পেতে পারি যে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী সকলে যদি আমরা স্ব স্ব ক্ষেত্রে কাজ করে যাই, তাহলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ এবং ভিশন 20-র কথা বলেছেন, আশা করি আমরা সফলতা করব। এই সফলতার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা কায়েম হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের আলোচকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং এতক্ষণ পর্যন্ত টিভি সেটের সামনে যারা বসে আমাদের আলোচনা দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠান উন্নয়নের অগ্রগতি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।